হয়তো বলে দিল যে বাংলা বাংলা সিনেমার সিনেমার ক্ষেত্রে ক্ষেত্রে মানে মানে যেটা যেটা হচ্ছে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি একটা একটা রিসার্চ রিসার্চ ধর্মী বা একটা প্রবন্ধ প্রবন্ধ ধর্মী যে ধরনের রিপোর্ট রিপোর্ট বেসড বেসড লেখা, ঠিক ঠিক আছে? আছে? হয়তো বলে হয়তো দিল বলে দিল যে যেটা যেটা এসছে এসছে মিসলেনিয়াসে মিসলেনিয়াসে এসেছে এসেছে এরকম এরকম প্রশ্ন, প্রশ্ন যে যে বাংলা বাংলা সিনেমায় সিনেমায় সাহিত্যের সাহিত্যের কতটা কতটা ব্যবহার ব্যবহার হচ্ছে হচ্ছে এখনকার এখনকার দিনে, দিনে, ঠিক আছে? ঠিক আছে? সেটা সেটা লিখতে লিখতে হবে হবে সেইভাবে, সেভাবে, মানে মানে রিসার্চ রিসার্চ করে করে, করে করে, বা বা সেটা সেটা হচ্ছে যে হচ্ছে যে পরীক্ষার হলে তো পরীক্ষার আর হলে তো রিসার্চ রিসার্চ করবার করবার মতন মতো অন্য কিছু অন্য কিছু থাকবে না, থাকবে না, তখন তখন আমাদেরকে আমাদেরকে মাথা মাথা দিয়ে দিয়ে ভেবে ভেবে লিখতে হবে লিখতে যে হবে কোন যে কোন 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 বাংলা বাংলা সিনেমায় সিনেমায় সাহিত্য সাহিত্য নির্ভর নির্ভর গল্পগুলো গল্পগুলো এসেছে এবং এসেছে এবং সেটা সেটা কোথায়। যেমন কোথায়, যেমন দেবদাস, দেবদাস, আমি আমি একদম একটা একদম একটা দেবদাস দেবদাস হচ্ছে হচ্ছে একদম একদম একটা একটা পাখি, পাখি, যেটা আমরা যেটা খুব আমরা খুব কমন, কমন, যেটা আমরা যেটা আমরা জানি জানি বহুবার বহুবার হয়েছে, হয়েছে, বিভিন্ন বিভিন্ন ভাষায় হয়েছে ভাষায় হয়েছে শরৎচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চট্টোপাধ্যায়ের উপন্যাস উপন্যাস অবলম্বনে অবলম্বনে আহ, আহ, কি বলে কি বলে লেখা লেখা হয়েছে, ঠিক হয়েছে, আছে? ঠিক আছে? যেমন যেমন পথের পথের পাঁচালী, পাঁচালী, ঠিক আছে? ঠিক আছে? বিভূতিভূষণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের পথের পথের পাঁচালী, পাঁচালী, আহ, সত্যজিৎ সত্যজিৎ রায়ের রায়ের পথের পথের পাঁচালী। পাঁচালী। ওকে, ওকে, তো তো এই যে এই যে বিষয়গুলো, বিষয়গুলো, তাই তাই সেক্ষেত্রে সেক্ষেত্রে যেমন যেমন সম্পাদকীয় সম্পাদকীয় প্রতিবেদন প্রতিবেদন অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, সেরকমই সেরকমই কিন্তু কিন্তু আহ, আহ, কোনো কোনো আমি এটা আমি একটা এটা একটা 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 ওভারঅল ওভারঅল বললাম, একটা বললাম, একটা সহজ সহজ বললাম, বা বললাম, বা এরকম একটা এরকম একটা প্রশ্ন প্রশ্ন এসেছে এসেছে সেটা সেটা বললাম। বললাম, যেমন যেমন ফিচার, ফিচার যেটাকে আমরা যেটাকে আমরা বলছি, বলছি, অর্থাৎ অর্থাৎ প্রবন্ধ প্রবন্ধধর্মী ধর্মী বা বা তথ্য তথ্য নির্ভর নির্ভর আহ, যেগুলো যেগুলো হচ্ছে যে হচ্ছে যে রিপোর্ট, রিপোর্ট, যেটাকে আমরা যেটাকে আমরা বলেছি, বলে থাকি, ঠিক আছে? ঠিক আছে? এই এই ধরনের ধরনের লেখা। আজকে আমি আজকে আমি যেটা যেটা করাবো করাবো এটা এটা ফিচার নয়, ফিচার নয়, ফিচার আমি ফিচার আমি একটু একটু পরে পরে আসবো, আসবো, এখন নয়। এখন আমি নয়, আমি কয়েকটা দিন কয়েকটা আগে দিন আগে আপাতত আপাতত সম্পাদকীয় সম্পাদকীয় প্রতিবেদনে প্রতিবেদনে একটু একটু আহ, উম, আপনারা একটু আপনারা একটু সিদ্ধহস্ত সিদ্ধহস্ত হয়ে গেলে হয়ে গেলে তারপরে তারপরে মোটামুটি মোটামুটি ভাবে ভাবে ফিচার করা, ফিচার করা। ওটা একটু এটা একটু টাফ। টাফ। আচ্ছা, আচ্ছা, আজকে আজকে যেটা আমি যেটা আমি করাবো পড়াবো সেটা হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল ডিজিটাল প্রশাসন। প্রশাসন। কেন কেন ডিজিটাল ডিজিটাল প্রশাসন, প্রশাসন, কেন কেন? এটাকে আমরা, এটাকে আমরা, এটা এটা যেমন যেমন বাংলার বাংলার ক্ষেত্রে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, তেমনই তেমনই ইংরাজির ইংরেজির ক্ষেত্রেও ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। এবার এবার আসি যে আসি যে ইউপিএসসি তে ইউপিএসসি যে তে যে ধরনের ধরনের প্রশ্ন প্রশ্ন আসে, আসে, এখন এখন বর্তমানে বর্তমানে ডাব্লিউবিসিএস এর ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেও ক্ষেত্রেও কিন্তু কিন্তু সেই সেই ধরনের ধরনের প্রশ্ন প্রশ্ন আসার আসার সম্ভাবনা সম্ভাবনা অনেক অনেক বেশি, বা বেশি, বা বিভিন্ন বিভিন্ন রাজ্যের যে রাজ্যের যে সিভিল সিভিল সার্ভিস সার্ভিস এক্সামিনেশন, তো এক্সামিনেশনে তো সেখানে সেখানে মেন্স মেন যে কোয়েশ্চেন কোয়েশ্চেন পেপার গুলো পেপার গুলো আসে, আসে, সেই সেই ধরনের ধরনের প্রশ্ন প্রশ্ন কিন্তু কিন্তু এখন এখন আসার আসার প্রবণতা প্রবণতা অনেক অনেক বেশি। বেশি। আচ্ছা, আচ্ছা, তাহলে তাহলে সেই সেই ক্ষেত্রে এটা ক্ষেত্রে এটা যেমন যেমন বাংলার বাংলার ক্ষেত্রেও ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, ইংরাজির ইংরাজির ক্ষেত্রেও ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। এবার এবার বলবো বলবো যে যে যখন আমরা যখন কোনো আমরা কোনো সম্পাদকীয় সম্পাদকীয় প্রতিবেদন প্রতিবেদন লিখব, লিখব, এই এই জাতীয় জাতীয় প্রতিবেদন, প্রতিবেদন, এটাতে এটাতে আমাদের আমাদের কিছু কিছু ইনফরমেশন ইনফরমেশন আমাদের আমাদের ধারণা করে ধারণা করে নিতে নিতে হবে, হবে, বা বা আমাদের আমাদের পারিপার্শ্বিক পারিপার্শ্বিক যে 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 জগতের যে জগতের যে জ্ঞান, জ্ঞান, এটা এটা আমাদের আমাদের একটু একটু থাকতে থাকতে হবে। হবে। তার তার কারণ আমি কারণ আমি বলছি বলছি যে যে আহ, আমরা যদি আমরা যদি আমাদের আমাদের কিছুই কিছুই যদি কোনো যদি কোনো ধারণা না ধারণা না থাকে কোনো থাকে কোনো বিষয়ে, বিষয়ে, তাহলে তাহলে কিন্তু আমরা কিন্তু আমরা লিখতে লিখতে পারবো না। পারবো না। এবার এবার এখানে এখানে বলবো বলবো ডিজিটাল ডিজিটাল প্রশাসনটা কি। প্রশাসনটা কি। আমরা আমরা আমাদের আমাদের আহ, আহ, সব সময় সবসময় দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি আমাদের আমাদের চারপাশে চারপাশে কিছুদিন আগে, কিছুদিন আগে, কিছুদিন আগে কিছুদিন আগে পর্যন্ত পর্যন্ত কি কি হয়েছে হয়েছে যে যে এই এই ডিজিটাল ডিজিটাল প্রশাসন, বা প্রশাসন, তার বা আগে তার আমরা আগে যখন আমরা যখন আগের আগের সরকার সরকার যখন যখন ক্ষমতায় ছিল, ক্ষমতায় ছিল, তখনও ছিল তখনও ছিল দুয়ারে দুয়ারে সরকার। সরকার। এক এক কথায় আমরা কথায় আমরা বলতে পারি বলতে যে পারি যে এই যে এই যে আগে আগে দুয়ারে দুয়ারে সরকার সরকার হচ্ছিল, হচ্ছিল, তারপর তারপর জনকল্যাণ জনকল্যাণ শিবির হলো, শিবির হলো, তো তো এই এই বিষয়গুলো তো বিষয়গুলো তো তুলে তুলে প্রশ্ন প্রশ্ন দেবে না। দেবে না। তার তার কারণ কারণ হচ্ছে হচ্ছে যেগুলো যেগুলো পলিটিক্যালি একটা পলিটিক্যালি একটা ইস্যু, ইস্যু। পরীক্ষার হলে পরীক্ষার হলে পলিটিক্যাল ইস্যু পলিটিক্যাল ইস্যু আসবে না, আসবে কিন্তু না, কিন্তু এগুলোর মূল এগুলোর মূল উদ্দেশ্য উদ্দেশ্য একটাই, একটাই, যে যে ডিজিটাল ডিজিটাল ইনফরমেশন, ইনফরমেশন, যে কোনো যে কোনো তথ্যকে তথ্যকে ডিজিটাল ডিজিটাল ভাবে ভাবে প্রেজেন্ট প্রেজেন্ট করা বা করা, বা ডিজিটাল ডিজিটাল আকারে আকারে রেখে রেখে দেওয়া, দেওয়া, ঠিক আছে? ঠিক আছে? তো তো এই যে এই যে বিষয়টা, বিষয়টা, এটাকে এটা আমরা কি বলে আমরা থাকি, বলে থাকি, ইংরাজিতে আমরা ইংরেজিতে আমরা বলবো বলবো যে যে ডিজিটাল ডিজিটাল গভর্নেন্স গভর্নেন্স বা ই বা ই গভর্নেন্স, গভর্নেন্স, বা বা বাংলায় আমরা বাংলায় আমরা বলবো বলবো ডিজিটাল ডিজিটাল প্রশাসন। প্রশাসন। তার তার অগ্রগতি অগ্রগতি কেন, কেন, কেন এটার কেন ব্যবহার করা ব্যবহার করা হচ্ছে, হচ্ছে, কেন এই কেন এই উদ্যোগ উদ্যোগ নেওয়া হলো, নেওয়া হলো, এই এই উদ্যোগের উদ্যোগের পথে পথে সুফল কি সুফল কি কুফল কি, কুফল কি, এই এই বিষয়গুলোকে বিষয়গুলোকে কিন্তু এই কিন্তু এই ধরনের ধরনের বিষয় এলে বিষয় এলে আমাদের আমাদের লিখতে হবে। লিখতে হবে। ওকে, ওকে,
এটা যখন আমরা লিখবো সবার আগে আমি বলেই দিয়েছি, আমি আজকে করে দিচ্ছি, নেক্সট দিন থেকে আমি কিন্তু টপিক দিয়ে দেবো। এবার প্রত্যেকে লেখা অভ্যাস করতে হবে। আচ্ছা, আচ্ছা, যেমন যেমন আমি আমি বলছি বলছি যখন যখন এখানে আমি এখানে আমি লিখবো, লিখবো, তখন তখন আমি কি করব, আগে হচ্ছে হচ্ছে যে নিজস্ব নিজস্ব সংবাদদাতা। সংবাদদাতা। স্থানের স্থানের পরিবর্তে পরিবর্তে আমি আগেই বলেছি ক, খ, গ।
এবং তারিখের পরিবর্তে 1 2 3 ঠিক আছে? ঠিক আছে, যদি যদি কোনো কারণে এটা এটা দেওয়ার দরকার নেই। যদি কোনো কারণে দেখা যায় যে যদি কোনো কারণে দেখা যায় যে স্থান এবং তারিখ লিখতে বলছে বা কোনো লিখবো না এরকম কোনো কিছু বলেনি, তাহলে সেখানে লেখা যেতে পারে। আদারওয়াইজ যতটা সম্ভব নিরপেক্ষ থাকাটাই উচিত। আচ্ছা, এবার হলে ডিজিটাল প্রশাসন বলছে যে সরকারি পরিষেবাকে মানুষের দোরগোড়ায় বা মানুষের কাছে মানুষের কাছে পৌঁছে দিতে ডিজিটাল প্রশাসনের ভূমিকা আজ অনস্বীকার্য। পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি পরিষেবা ধীরে ধীরে অনলাইন ভিত্তিক হওয়ায় সাধারণ মানুষের সময় এবং শ্রম অনেকটাই সাশ্রয় হচ্ছে বা কমে যাচ্ছে। যেমন জমির নথি সংগ্রহ, বিভিন্ন শংসাপত্রের জন্য আবেদন, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি সার্টিফিকেট, ঠিক আছে, আর্থিক সহায়তা, যেমন আমাদের বিভিন্ন প্রকল্প রয়েছে। আমি একটা জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি যে অন্নপূর্ণা ভান্ডার বা এই জাতীয় যেগুলো হচ্ছে বার্ধক্য বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত আর্থিক সহায়তা কিংবা সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ, এই সবকিছুই কি করা হচ্ছে না প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে এবং সেগুলোকে সেই ক্ষেত্রে প্রশাসন প্রযুক্তিগুলোকে কাজে লাগিয়ে মানুষের থেকে বিভিন্ন তথ্যগুলো নিয়ে তারা সেগুলোকে ডিজিটালাইজ করছে, তারা রেখে দিচ্ছে নিজের কাছে এবং এই পরিষেবাকে অনেক বেশি স্বচ্ছ করে তুলছে। এক জায়গায় থাকছে সবকিছু একসাথে বলা হচ্ছে ইদানিংকালে আধার, প্যান, ভোটার আই কার্ড সমস্ত কিছুকে এক জায়গায় লিংক করে রাখে। আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন যারা সেন্ট্রাল কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সেক্ষেত্রেও একটা দেখা যায় যে এমন একটা ডিজিটালাইজেশনের একটা বিষয় রয়েছে যেখানে আমাদের পরীক্ষার সমস্ত যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যেটাকে আমরা বলি ডিজি লকার, ঠিক আছে, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, তারপরে মাস্টার্স, এরকম পোস্ট গ্রাজুয়েশন, এইগুলো যাবতীয় যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেগুলো এক জায়গায় থাকবে, সেটাকে আমরা ডিজি লকার বলি। এই বিষয়গুলো সব এক। এর ফলে সরকারি কাজে অযথা বিলম্ব বা দালাল চক্রের প্রভাবও অনেকাংশে কমেছে। তাহলে কোন উদ্দেশ্যে এই ডিজিটাল প্রশাসন তৈরি করা হচ্ছে সরকারের, সেটাকে নিয়ে যদি লিখতে যায়, প্রথমে আমি ইন্ট্রোডাকশন দেব। ইন্ট্রোডাকশনের মধ্যে শুধু থাকবে যে কেন এই ডিজিটাল যে প্রশাসন সেটা আসলে কি উদ্দেশ্যে এটা চালু করা হচ্ছে। হয়ে গেল প্রথমটা। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে। আমি যখন লিখব প্রথম যে প্যারাটা, তিনটে প্যারার বেশি হবে না। তিনটে প্যারার মধ্যে প্রথম প্যারাতে 50 ওয়ার্ড থাকবে। সেকেন্ড যে প্যারাটা হবে সেখানে যেমন প্রত্যেক টপিকের ক্ষেত্রে যে একই বিষয় থাকবে তা তো নয়, কোথাও কারোর প্রভাব হতে পারে। যেমন এই ধরনের বিষয়ের ক্ষেত্রে যেটা হবে যে সুফল আর কুফল, এই ডিজিটাল প্রশাসনের সুফল কি এবং কুফল কি, অর্থাৎ কি কি ত্রুটি আছে, কি চ্যালেঞ্জ আছে, কি অসুবিধা আছে, সেইগুলো বলা হচ্ছে। পশ্চিমবঙ্গে ডিজিটাল প্রশাসনের প্রসারে একাধিক অনলাইন পরিষেবা চালু হয়েছে, যার ফলে সরকারি কাজ হয়েছে অনেক স্বচ্ছ এবং সহজ। যেমন ভূমি সংক্রান্ত রেকর্ড আমরা জানি, ল্যান্ড গেলে আমাদের যে দলিল থাকে না, জমি বাড়ির যে দলিল, তথ্য কিন্তু আজকাল সমস্ত তথ্যগুলো কিন্তু আমরা অনলাইনে দেখে নিতে পারি। ওই দাগ নম্বর দিলেই আমরা কিন্তু যাবতীয় জমির খতিয়ান পেয়ে যাই। আমার মনে হয় এই বিষয়ে যারা ডিস্ট্রিক্ট লেভেল থেকে আছেন তারা কিন্তু আমার থেকেও বেটার জানেন এই বিষয়ে। আমার থেকেও বেটার ভূমি সংক্রান্ত রেকর্ড, খতিয়ান, বিভিন্ন প্লটের পর্চা বলি, যেটাকে আমরা পর্চা বলি, হ্যাঁ, মিউটেশন বলি, জমির মানচিত্র, এগুলো জমির মানচিত্র অনলাইনে দেখাটা খুব সহজ। ফলে সাধারণ মানুষকে আর সামান্য তথ্যের জন্য সরকারি দপ্তরে বারবার যেতে হয়। একইভাবে জন্ম এবং মৃত্যু শংসাপত্র, অর্থাৎ বার্থ এবং ডেথ সার্টিফিকেট, আয়, তারপর যে কাস্ট সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলোর বাসস্থান যেগুলো আমি বললাম, এই গুরুত্বপূর্ণ নথির জন্য সবকিছুই অনলাইনে আবেদন করা যায় এবং সেগুলো খুব সহজে বিষয়গুলো পাওয়াও যায়। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরে ই অফিস ব্যবস্থা
চালু হওয়ায় ফাইল পরিচালনা, নথি সংরক্ষণ এগুলোও কিন্তু সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে। এগুলো আমাদের দেখেছি আমরা, যাদের অনেক পুরনো কাস্ট সার্টিফিকেট আছে তাদের এখনো গিয়ে কিন্তু ডিজিটালাইজ করতে হচ্ছে, তাই না? এগুলো আমাদের গিয়ে করে ফেলতে হয়। তো তাহলে ডিজিটাল প্রশাসনের মাধ্যমে কোন কাজগুলো হয় সেগুলো লিখতে হবে। এবার এটা যখন হচ্ছে এর ফলে কি হচ্ছে, কাগজের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং প্রশাসনের স্বচ্ছতাও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কোন রকম কোন দালাল চক্র বা কোনো কিছুতে কোনো যে কোনো কি বলবো, কেউ হয়তো জাল করা সেগুলো কিন্তু সম্ভবপর হয় না। আবার এই বিষয়গুলোর সীমাবদ্ধতাও রয়েছে, ত্রুটি রয়েছে, যেটা আমি বলছিলাম যে এখানে যেমন আমরা দেখব সুফলটা এতক্ষণ ধরে দেখালাম, তেমনি কিন্তু কুফলটাও দেখাচ্ছি যে সীমাবদ্ধতা, সেখানে কিন্তু কুফলটাও কিন্তু রয়েছে। যেমন গ্রামীণ অঞ্চলের বহু মানুষ এখনো পর্যন্ত তাদের পর্যাপ্ত ইন্টারনেট সংযোগ নেই, প্রযুক্তিগত জ্ঞানের অভাবে ডিজিটাল পরিষেবার তারা পূর্ণ সুবিধা নিতে পারছে না। এই যে আজকে দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডারের 12 থেকে 13 পাতা ফর্ম ফিল আপ হচ্ছে, তো সাধারণ মানুষ তো অনেকেই পাচ্ছে না সেটা, তাই না? তো তার ফলে তাদেরকে বিভিন্ন শিবিরে যেতে হচ্ছে, সরকারি যে সমস্ত শিবির হচ্ছে সেখানে যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছে তারা করে দিচ্ছেন। এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আবার এর পাশাপাশি বিভিন্ন তথ্য সুরক্ষা, সাইবার প্রতারণা এগুলো থেকেও মানুষ বাঁচতে পারে, বাঁচতে পারছে না, কারণ সমস্ত হ্যাক হয়ে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে, গোপনীয়তার একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এইগুলো শুধুমাত্র প্রযুক্তি চালু করলেই হবে না, নাগরিকদের সচেতনতাও বৃদ্ধি করতে হবে এবং সাধারণ মানুষকে তাদের যেন স্কিলড হয়, তারা যেন স্কিলড হয়, তারা যেন দক্ষতা তাদের যেন থাকে, সেই দক্ষতা উন্নয়ন বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করতে হবে। এটা একটা গেল। লাস্ট যে প্যারাটা আমরা দেব, যেখানে হচ্ছে যে ডিজিটাল প্রশাসনের বিষয়ে সরকারের কি মতামত, এই যে উপসংহার বা কনক্লুশন যেটা আমরা দিচ্ছি, এখানে তো আমরা তো লিখবো না, এখানে হচ্ছে সরকারের ভূমিকা এখানে করতে হবে যে ডিজিটাল প্রশাসনের প্রকৃত সাফল্য তখনই নিশ্চিত হবে যখন সমাজের প্রতিটি স্তরের মানুষ সমানভাবে এই পরিষেবার নাগাল পাবে। এখানে একটা জিনিস লিখতে হবে, আমার বা আপনার মতামত দিলে তো হবে না, এক্ষেত্রে লিখতে হবে যে বিশেষজ্ঞরা বলছেন, জানাচ্ছেন লেখা যেতে পারে, বা এটা বলা যেতে পারে সরকারি আধিকারিকরা জানাচ্ছেন। কখনোই আমার আপনার মত এখানে দেব না, এমন কারোর মতামত দেওয়া হবে। প্রশাসনিক স্তরের মুখ্যমন্ত্রী হতে পারে, এই সংক্রান্ত যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন, জেলা শাসক হতে পারে, এই ধরনের বিষয় যারা দিয়েছে, মানে আমরা পদটাকে, কোনো ব্যক্তি নাম নয়, পদটাকে আমরা সাংবিধানিক পদটাকে আমরা উল্লেখ করব, যেটা মানুষের কাছে অনেক বেশি সেটা গ্রহণযোগ্যতা পায়। তখনই নিশ্চিত হবে যখন সমাজের প্রতিটি স্তরের মানুষ সমানভাবে পরিষেবার নাগাল পাবেন বা পরিষেবার তারা ব্যবহার করতে পারে। প্রযুক্তি যেন কোনো বৈষম্য সৃষ্টি না করে বা কোনো অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বরং বিভিন্ন উন্নয়নের পথকে যেন সুগম করে, এই লক্ষ্যে সরকারকে আরো কার্যকর উদ্যোগ নিতে হবে। এবার এক্ষেত্রে আমরা যেটা করব, এই লক্ষ্যে সরকার আরো কার্যকর উদ্যোগ নিচ্ছে প্রতি মুহূর্তে। এটাকে এভাবে করে দেব। কেন এটা করলাম? এটা এই কারণে করলাম যাতে দেখা যায় যে কোনোভাবে আমরা সরকারকে কোনো রকম সাজেস্ট করছি, সরকার তার ব্যবস্থাটাকে আরো উন্নততর করছে।
স্বচ্ছতা, জবাবদিহি ও জনকল্যাণকে জনকল্যাণকে কেন্দ্র কেন্দ্র করে করে গড়ে গড়ে ওঠা ওঠা একটি একটি শক্তিশালী শক্তিশালী ডিজিটাল ডিজিটাল প্রশাসনিক প্রশাসনিক আগামী আগামী দিনের দিনের উন্নত উন্নত পশ্চিমবঙ্গ নির্মাণের অন্যতম অন্যতম ভিত্তি ভিত্তি হতে হতে পারে। ঠিক পারে। আছে, ঠিক আছে, বা আগামী দিনে উন্নত উন্নত নির্মাণের নির্মাণের অন্যতম অন্যতম ভিত্তি হতে পারে। আমাদের আমাদের রাজ্যের নাম আমরা উল্লেখ করতেও পারি, নাও করতে পারি। ঠিক আছে, এই এই হলো হলো মূল বিষয়। বিষয়। এবার যদি এবার কারোর কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তাহলে জিজ্ঞাসা করতে পারে। এই যে টেক্সটটা দেওয়া হয়েছে, এই টেক্সটটার মধ্যে কোনটা তুলনা রয়েছে? কোনটা? পায়েল, মনীষা, কেউ কেউ নেই ক্লাসে? ক্লাসে? ম্যাম দুজন তো আছে আপাতত দেখছি, আমি আর মনীষা বলে একজন। হুম, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। কোনটা কোনটা হবে তুলনা? তুলনা? তুলনা ম্যাম তো যেটা দেখছি ওই মানে পরীক্ষার নাম্বার প্রাপ্তি আর মোটামুটি প্রধান শিক্ষাটা কোনটা এটার মধ্যে তুলনা হচ্ছে, যে নাম্বার প্রাপ্তিটাই প্রধান জিনিস নাকি না, শিক্ষাটা। এখানে একটা একটা তুলনা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ তিনি তার প্রথা কাহিনী গল্পে বলেছেন। মানে অ্যাকচুয়ালি এটাকে তুলনা বলবো না, এটাকে বলবো একটা উদাহরণ। ঠিক আছে, এই এই জিনিসটা কিন্তু কিন্তু পরীক্ষার পরীক্ষার খাতায় খাতায় দেওয়া দেওয়া যাবে না। যাবে না। অর্থাৎ অর্থাৎ রবীন্দ্রনাথ তার প্রথা কাহিনী গল্পে এমন কথাই বলেছেন, অর্থাৎ অর্থাৎ নম্বর পেলেই সে জীবনে দাঁড়াবে, তার জীবনে তার সবকিছু সে পাবে এমনটা কিন্তু নয়। ঠিক আছে, ঠিক আছে, নম্বরটা বড় কথা নয়, যারা নম্বর কম পেয়েছে তারাও জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, যেটা কিন্তু শেষে আছে, তারাও কিন্তু বিখ্যাত হয়েছে। তাই তাই নম্বর পাওয়াটা জীবনে ম্যাটার করে না। আমি আমি এখনকার নিরিখে যদি বলি যে সচিন তেন্ডুলকার কিন্তু মাধ্যমিকও পাশ করতে পারেনি, তাহলে সেই ক্ষেত্রে তিনি কি তার কি কোনোভাবে তার নাম, যশ, খ্যাতি কিছু কি কম হয়েছে? ঠিক আছে, তো এটাই হলো বিষয় যে পরীক্ষায় নম্বর পেলেই সে সুপ্রতিষ্ঠিত হবেন এমনটা নয়। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও জানা যায় যে খুব বেশি দিন তিনি স্কুলের লেখাপড়ার জন্য তার কখনোই ইচ্ছে ছিল না, এবং এই কারণেই কিন্তু তিনি শান্তিনিকেতনে যে যে ছাতিমতলায় ছাতিমতলায় ওপেন ওপেন প্লেসে প্লেসে তিনি তিনি শিক্ষার শিক্ষার ব্যবস্থা ব্যবস্থা করেছিলেন। করেছিলেন। এটাই হলো এটাই হলো একটা একটা বড় বিষয়। তাহলে তাহলে এটা এটা যখন আমরা আমরা লিখব, এই এই ধরনের ধরনের ভাবার্থ, তার একটা আগে এক এক কথায় কথায় আমরা যেটুকু যেটুকু বুঝতে পেরেছি যে যে নম্বর নম্বর নিয়ে নিয়ে বাবা মা বা বা নম্বর কখনোই একটা জীবনের মানদণ্ড হতে পারে না। নম্বর নম্বর নিয়ে নিয়ে অভিভাবকদের কাছে একটা আহ, তারা ভাবে যে সাফল্য ব্যর্থতা নম্বরের উপর নির্ভর করে। আবার এই বিষয়টা নিয়ে শিক্ষকরাও কিন্তু তাদের খুশি খুশি হয় না। আবার দেখা যায় যে ছাত্রছাত্রীরা এই ধরনের এই দুই দোলাচলতার দোলাচলতার মধ্যে মধ্যে পড়ে তারা জীবন সম্পর্কে তাদের সমস্ত আগ্রহ হারিয়ে ফেলে। ঠিক আছে, ফলে তারা একটা মানসিক অবসাদে ভোগে, যেটা এখনকার দিনে খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা দেখা যাচ্ছে এখনকার জেনারেশনের মধ্যে, এবং এই নিয়ে কিন্তু সিনেমাও হয়েছে, যেটা হচ্ছে ইচ্ছে বলি সিনেমা। ওকে, খুব ইম্পর্টেন্ট। তাহলে নম্বর নয়, প্রকৃত শিক্ষাই হচ্ছে শ্রেষ্ঠ। এটা যেমন যেমন আমরা হেডলাইন করতে পারি বা শিরোনাম করতে পারি, এছাড়াও কিন্তু আমরা আরো বেশ কিছু শিরোনাম করতে পারি। কোনগুলো শিরোনাম করতে পারি? যেমন হতে পারে যে জীবনে সাফল্যের প্রকৃত মানদণ্ড হচ্ছে যে পরীক্ষার ফল নয়, সুশিক্ষাই হচ্ছে জীবনের প্রকৃত সাফল্যের প্রকৃত মানদণ্ড। ঠিক আছে, এটাও হতে পারে।
বা বা আরেকটা আরেকটা হতে পারে যে পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও জীবনের আসল মূল্যায়ন। এটাও হতে পারে। পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং জীবনের আসল আসল মূল্যায়ন মূল্যায়ন এটাকেও এটাকেও করা করা যেতে পারে। ঠিক আছে, ঠিক আছে, এগুলো এগুলো শিরোনাম হিসেবে করা যেতে পারে। তাহলে পরীক্ষার নম্বরই নম্বরই মানুষের মানুষের যোগ্যতার যোগ্যতার একমাত্র একমাত্র পরিচয় পরিচয় নয়। নয়। আর আর যতটা সম্ভব আমরা প্যাসেজের ওয়ার্ড কম ব্যবহার করব। প্যাসেজ থেকে নেওয়া ওয়ার্ড আমরা যতটা সম্ভব কম ব্যবহার করব। পরীক্ষার নম্বরই মানুষের যোগ্যতার একমাত্র পরিচয় নয়। জীবনের সাফল্য কেবল ভালো ফলের উপর নির্ভর করে না। জীবনের সাফল্য কেবল ভালো ফলের উপর নির্ভর করে না। নম্বর কম পেয়ে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ে, যা অত্যন্ত দুঃখজনক। তাহলে প্রকৃত শিক্ষা কি করে? আনন্দ, জ্ঞান ও মানবিকতার বিকাশ ঘটায়। ইতিহাসে বহু সফল মানুষ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর না পেলেও তারা প্রতিষ্ঠিত হয়েছেন। তাই পরীক্ষার নম্বরকে জীবনের শেষ কথা না ভেবে আত্মবিশ্বাস এবং অধ্যবসায় নিয়ে যাওয়াই উচিত। বা আত্মবিশ্বাস এবং অধ্যবসায় নিয়ে এগিয়ে চলাই উচিত। ঠিক আছে? তাহলে এখানে আমি একটা বিষয় বলবো, যখন আমরা কোনো ভাবার্থ লিখবো সেটা কিন্তু পরপর ঘটনাগুলোকে সাজিয়ে লিখবো। তাহলে কোন কোন বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে, এই সপ্তাহে আমি আবার পড়াবো। আমি বুধবার বৃহস্পতিবার ভাবার্থ পড়াবো। পরপর ঘটনাগুলিকে লিখতে হবে, আগে পরে করা যাবে না। ওয়ান থার্ডে লিখতে হবে, মানে যা প্যাসেজে যত সংখ্যক শব্দ থাকবে তার ওয়ান থার্ডে উত্তর লিখতে হবে। আচ্ছা, পরপর ঘটনাগুলোকে লিখতে হবে, ওয়ান থার্ডে লিখতে হবে। তুলনা, উদাহরণ, বাদ। বাদ দিতে হবে, এগুলো যেন মাথায় থাকে। তাহলে এই ক্ষেত্রে কি হলো? একদম প্রথমে আমরা দেখেছিলাম যে নম্বর প্রাপ্তির শ্রেষ্ঠত্বের মানদণ্ড হতে পারে না। তাহলে এটাকে যদি আমরা ভাবার্থ করি তাহলে কি করব, যে নম্বরই জীবনের একমাত্র যোগ্যতার পরিচয় নয়। জীবনের সাফল্য কখনো ভালো কেবলমাত্র ভালোকে দেওয়া যেতে পারে, না দিলেও হবে। পরেরটায় চলে আসি, যে নম্বর কমতে অনেক শিক্ষার্থী কিন্তু কি করে, ভেঙে পড়ে। কারণ এই অভিভাবক, শিক্ষক, এত এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু উদাহরণ। ঠিক আছে, এগুলো আমরা দেব না। বা এক কথায় যেটাকে আমরা বলে থাকি অতিরিক্ত বিষয় বা অতিরিক্ত শব্দ। এই যে অভিভাবকের কথা বা শিক্ষকদের কথা, এগুলো অত দেওয়ার দরকার নেই। এক কথায় আমরা বলতে পারি, এই যে নম্বরের জন্য কি করা হয়, এই যে নম্বরের যে নম্বরের ফলে, এই যে কম নম্বরের ফলে শিক্ষার্থীদের মনে সেটা কি হয়, অবসাদ জন্ম নেয় বা তাদের মধ্যে মানসিকভাবে তারা ভেঙে পড়ে। প্রকৃত শিক্ষা হলো নম্বরের ঊর্ধ্বে উঠে জ্ঞান এবং মানবিকতার বিকাশ ঘটানো। ঠিক আছে? এই যে জীবন সম্পর্কে তারা আগ্রহ হারায়, অর্থাৎ তারা মানসিক অবসাদে ভোগে, এই জায়গাটা। তাহলে প্রকৃত শিক্ষা হচ্ছে যে যেখানে প্রকৃত আনন্দের মধ্যে দিয়ে গিয়ে জ্ঞান এবং মানবিকতার বিকাশ ঘটানো। আর অতীতে দেখা গেছে বা ইতিহাসে দেখা গেছে, এই যে আমরা জগতে দেখি, অর্থাৎ এই জায়গাটাকে আমরা মেনশন করতে পারি, ইতিহাসে দেখা গেছে বা অতীতে দেখা গেছে যে এরকম বহু মানুষ আছে যারা নম্বর কম পেয়েও জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে? তাহলে ইতিহাসেও হতে পারে, আরেকটা হচ্ছে যে অতীতেও হতে পারে। তাই পরীক্ষার নম্বরকে জীবনের শেষ কথা না ভেবে কি করতে হবে, আত্মবিশ্বাস এবং অধ্যবসায় এগিয়ে চলাই উচিত। ঠিক, আমরা একদম পরপর ঘটনাগুলোকে। তাই পরীক্ষায় প্রাপ্ত নম্বরই জীবনের চরম কথা বলে না। অর্থাৎ পরীক্ষায় নম্বর, অর্থাৎ নম্বরকে গুরুত্ব না দিয়ে জীবনে আত্মবিশ্বাস এবং অধ্যবসায় জীবনের সাফল্যের দিকে, জীবনকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে? বোঝাতে পারলাম কি ভাবার্থটা?
হ্যাঁ ম্যাম, ঠিক আছে আপাতত। আহ, খাতা খাতা দেখার আমি দেখার একটা আমি একটা গ্রুপ গ্রুপ করে দেবো, করে ঠিক দেবো, আছে? ঠিক আছে? আগেও আগেও দিয়েছিলাম, দিয়েছিলাম, খাতা খাতা দেখার একটা দেখার একটা গ্রুপ গ্রুপ করে করে দেবো, দেবো, সেখানে সেখানে দিতে হবে দিতে হবে প্রত্যেককে। প্রত্যেককে। আর আর আমি আমি যেটা যেটা করব করব সেটা সেটা হচ্ছে যে হচ্ছে যে আম, আহ, আমি আমি এটাতে এটাতে আজকে 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 বা আজকে বা কালকের কালকের মধ্যে মধ্যে আমি আমি একটা একটা তাহলে তাহলে ভাবার্থ ভাবার্থ আর আর একটা একটা প্রতিবেদন প্রতিবেদন আমি আমি লিখতে লিখতে দেবো, দেবো, ঠিক আছে? ঠিক আছে? সেটা সেটা আমাকে আমাকে চেক চেক করতে করতে দেবে, দেবে, ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। আর এই কপিটাই এই আমাদের যে গ্রুপ আছে ওখানেই সেন্ড হবে? হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আর ম্যাম একটা রিকোয়েস্ট করছি ম্যাম, আমি তো আসলে একটু আমি একবার শুধু ট্রান্সলেশনটা বলবো। দ্য নেক্সট ডে ফটিক বিকেম কনসিয়াস, যে জ্ঞান ফিরে এলো, ফটিকের জ্ঞান ফিরে এলো। কি করছে না, ফর এ শর্ট টাইম, পরের দিন যখন ফটিকের কি হলো, জ্ঞান ফিরে এলো, অ্যান্ড লুকড ব্লাইন্ডলি অল অ্যাবাউট দ্য রুম, সে কি করছিল, ওই ঘরের মধ্যে কিছু যেন একটা খুঁজছিল। অ্যান্ড অ্যাজ ইফ, মনে হচ্ছিল, অ্যাজ ইফ যেন এক্সপেক্টিং সামওয়ান টু কাম, কি করলো, তার মনে হলো সে যেন কারোর আগমনের প্রত্যাশা করছে। এক্সপেক্টিং সামওয়ান, কারোর আগমনের প্রত্যাশা করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প থেকে অংশটা নেওয়া হয়েছে। তারপরে বলা হচ্ছে যে বিশ্বম্ভর, বিশ্বম্ভর রিড হিজ থটস, বিশ্বম্ভর তার মনোভাবটা বুঝতে পারলো, ঠিক আছে? বিশ্বম্ভর হচ্ছে ফটিকের মামা। আর যখন আমরা কোনো ট্রান্সলেশন করব সেটা অবশ্যই ভাবানুবাদ করতে হবে, বঙ্গানুবাদ নয়, ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট নয়, যে দ্য নেক্সট ডে, পরের দিন, ফটিক বিকেম কনসিয়াস, তার জ্ঞান ফিরে এলো, পরে শর্ট টাইম, কিছুক্ষণের জন্য, এইগুলো কিন্তু এইভাবে করা যাবে না, ঠিক আছে? যেন প্রপার একটা সেন্টেন্স, যেখানে একটা ভাব থাকবে, সুন্দর একটা ভাষার প্রয়োগ থাকবে, তার মানে আবার কঠিন শব্দ নয়। দ্য নেক্সট ডে দ্য ডক্টর সেড, পরের দিন ডাক্তার গম্ভীরভাবে বললেন, দ্যাট দ্য বয় ওয়াজ পাসিং থ্রু আ ভেরি ক্রিটিক্যাল স্টেজ, বালকটি কি করছে, খুবই একটা সংকটজনক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। জাস্ট দেন ফটিকস মাদার এন্টার্ড দ্য রুম, আচ্ছা, সেই মুহূর্তেই কিন্তু কি হচ্ছে, যে ফটিকের মা ঘরের মধ্যে প্রবেশ করছে। এখানে একটা জিনিস বললাম না, যে বিশ্বম্বর রিড হিজ থটস, তার মনের মনোভাবটা বুঝতে পারলো, অ্যান্ড হুইসপার ইজ ইন হিজ ইয়ার্স, ফটিকের কানে কানে গিয়ে ফিসফিস করে বলল, কানের কাছে ফিসফিস করে গিয়ে বলল, যে ফটিক, আই হ্যাভ সেন্ট ফর ইওর মাদার, আমি তোমার জন্য তোমার মাকে আনতে পাঠিয়েছি। এবার এখানটা বলছি যে জাস্ট দেন ফটিকস মাদার এন্টার্ড দ্য রুম, ফটিকের মা যেই ঘরের মধ্যে প্রবেশ করলো, শি ড্রিউ হারসেলফ অন দ্য বয়েজ বেড, ছেলের বিছানার উপর একেবারে কান্নায় ভেঙে পড়লেন। ফটিক, মাই ডার্লিং, তখন মানিক আমার, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, বা বাছা আমার, সন্তানকে আদর স্নেহে যে শব্দগুলো প্রয়োগ করা হয় এখানে সেটাই হবে, মাই ডার্লিং, অর্থাৎ প্রিয় পাত্র তো হবে না, এটাই হবে। ফটিক উইথ এ ভ্যাকেন্ট লুক, সে যেন শূন্য দৃষ্টিতে চারদিকটা চেয়ে দেখছে ভালো করে। স্লোলি টার্ন টুওয়ার্ডস হার অ্যান্ড সেইড, তখন খুব আস্তে আস্তে তার চারদিকটা দেখছে ফটিক, এবং দেখে কি করছে, তখন চতুর্দিকে তার চোখ ঘুরছে এবং বলছে মাদার, মাকে খুঁজে বলছে, মা, দ্য হলিডেজ হ্যাভ কাম, ছুটির দিন এসে গেছে, অ্যান্ড আই এম গোয়িং ব্যাক হোম, এবং আমি বাড়ি ফিরে যাচ্ছি, ছুটির দিন এসে গেছে এবং আমি বাড়ি ফিরে যাচ্ছি, ঠিক আছে? এইভাবে লিখতে হবে।